আজকে 50-50 ও 50 আচ্ছা, 50 50-50। 50 এই কারণেই বলছি যে নো ডাউট যে অস্ট্রেলিয়া হ্যাঁ ব্যাকফুটে তারা আছে, কিন্তু তারা অবশ্যই চাইবে যে আবার কামব্যাক করতে। কিন্তু কামব্যাক করার জন্য আমার কাছে মনে হয় যে যে ধরনের প্রফেশনালিজম যেসব ডিপার্টমেন্টগুলোতে দরকার, ব্যাটিং বোলিং ফিল্ডিং, তারা অবশ্যই সেই জায়গাগুলো যদি ক্লিক করতে পারে। তারা হ্যাঁ ক্লিক করতে পারছে না শুধু ব্যাটিংয়ে, আমার কাছে মনে হয় যদি ব্যাটিংটা তারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করে যদি আজকে ম্যাচে যদি তারা ডিসিশন যদি এরকমভাবে নিয়ে নামতে পারে, তাহলে ইট কুড বি আ ডিফারেন্ট বল গেম ফর অস্ট্রেলিয়া। টি-20 ফরম্যাট একটা ধাঁধার নাম বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, সবসময় ধাঁধার নাম হয়ে আসছে, বিকজ এখনো দলটাকে গুছিয়ে উঠতে পারেনি। ওয়ান ডেতে খুব সাবলীলভাবে আমরা কিন্তু বড় বড় দলকে হারিয়েছি। টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো টি-20 ম্যাচ আমাদের হয়েছে, আমরা কিন্তু একটা লার্নিং ফেজে এখনো আছি বলা যায়। দল গুছিয়ে উঠছে এখন পর্যন্ত, টেস্টেও মোটামুটি কাছাকাছি অবস্থা। কিন্তু এই শ্রাবণ মাস বাংলা মাসে চলছে এবং ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সবার মধ্যে একটা গুমোট ভাব। কিন্তু এই যে গুমোট ভাবটাকে একটু একপাশে সরিয়ে রেখে এই যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টি-20 সিরিজটাতে বাংলাদেশের একটা নব উত্থান বাংলাদেশের টি-20 ক্রিকেট ফরম্যাটের ইতিহাসে, এটা বলতেই হচ্ছে মানে আনবিলিভেবল। আনবিলিভেবল কেন? দি মাইটি অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে থেকে আমরা সবসময় বলছিলাম যে এই অস্ট্রেলিয়ার এগেনস্টে কি হবে, বি টিম নিয়ে এসেছে, খুব একটা শক্তিমত্তা নেই, অনেক প্রোটোকল দিয়েছে কোভিডের, সব কিছু মিলিয়ে কি করতে যাচ্ছি আমরা, মাত্র জিম্বাবুয়ে সফর থেকে আমরা এসেছি, তার পরপরই অস্ট্রেলিয়ার মতো একটা দলের সামনে আজকে আমরা খেলবো। এই সব কিছু মিলিয়ে ক্রিকেট পাড়াটা কিন্তু একটু হলেও টেন্সড ছিল। এই যে টেন্সড একটা মোমেন্ট, এই মোমেন্টটা থেকে আমাদেরকে উতরে নিয়ে আমাদের দামাল ছেলেরা কিন্তু খুব সহজেই 5 ম্যাচের ওয়ান ডে সিরিজে 3-0-তে অলরেডি এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। আনবিলিভেবল বলতে হচ্ছে। আমাদের শোতে আজকে এই আনবিলিভেবল একটা আনন্দ নিয়ে কিন্তু আমরা শুরু করছি এবিসি স্কোয়ার কাট পাওয়ার্ড বাই গালফ অয়েল। সাথে থাকছি আপনাদের হোস্ট প্রান্তর, আমার সাথে থাকছে তাওসিফ, এবং আজকে আমরা আরেকটু ওপেন হয়ে কথা বলবো বিকজ আমাদের সাথে যিনি আছেন গেস্ট হিসেবে, তার নামে খালি একটা কথা বললেই হয় যে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, ওডিআই সেঞ্চুরিয়ান। এবং এই কথাটা বললেই কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ যারা ক্রিকেট নিয়ে অনেকদিন ধরে আছেন এক নামেই চিনে ফেলেন। তিনি হচ্ছেন মেহরাব হোসেন অপি। ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ইয়েস, আমরা আজকে আপনাকে পেয়েও অবশ্যই আরও আনন্দিত, এবং এই আনন্দে আরেকটু রং চড়াচ্ছে গতকালের সিরিজ জয়টা। মাইটি অস্ট্রেলিয়ার এগেনস্টে 5 ম্যাচের সিরিজ 3-0-তে আমরা এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছি। আনবিলিভেবল সবার কাছে। আপনার কাছে কেমন লাগছে যদি বলি, আপনার মনোভাবটা কেমন? আনবিলিভেবল আমি এটা বলবো না, কিন্তু হ্যাঁ আমরা ভালো ক্রিকেট খেলে আমরা ম্যাচ জয়লাভ করেছি এবং সিরিজও জয়লাভ করেছি। আর যদি আরেকটু ওপেনলি ভাবে বলি, সেটা হচ্ছে যে বলারদের ভালো বোলিংয়ের কল্যাণে আমরা এই সিরিজটা জয়লাভ করেছি, এটা কিন্তু সত্যি। রাইট। তা সব কিছু মিলে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল টি-20তে কিন্তু আমরা কিন্তু এখনো সেরকম শক্তিশালী একটা দল গড়ে উঠতে পারি না এখনো, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে কিন্তু আমরা পরিণত হচ্ছি টি-20তে। এবং যদি আমরা জানি যে সামনে টি-20 বিশ্বকাপ, এবং টি-20 বিশ্বকাপকে ঘিরে আমাদের দলটা আসলে গোছানো ঠিক মতো কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। যদিও কিনা আমাদের দলে কিন্তু আমাদের কি প্লেয়ারদের মধ্যে 3জন মেন প্লেয়ার কিন্তু এখনও খেলতে পারেননি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যারাই খেলেছেন দুর্দান্ত ক্রিকেট খেলেছেন অবশ্যই। পাশাপাশি আমার কাছে মনে হয় যে এখন আরও 2টি ম্যাচ বাকি আছে। আমি চাইবো না যে, বলছি না যে আমরা 2টি ম্যাচ পরীক্ষা নিরীক্ষার উপর দিয়ে যাই, কিন্তু তারপরেও এখনও আমার কাছে মনে হয় যে যারা রিজার্ভ বেঞ্চে আছেন তাদেরকে হয়তো সুযোগ দেওয়া যেতে মানে পারে। এই যে আপনি বলছেন যে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাই অস্ট্রেলিয়ার মতো একটা টিমের বিপক্ষে, এই জিনিসটা একটু আমাদের নতুন ঠেকছে, বিকজ মানে এই অস্ট্রেলিয়া টিমটার এগেনস্টে আমরা এর আগে বহুবার ফেল হয়েছি। তারপরে যে আমরা এই কথাটা বলতে পারছি যে বেঞ্চের স্ট্রেংথটা আমরা একটু বাজিয়ে দেখতে চাই বিশ্বকাপকে সামনে রেখে, এটাই অনেক বড় একটা প্রাপ্তি এই সিরিজে, কি মনে হয়? অফকোর্স যে আমরা কাদের বিপক্ষে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি সেটাও কিন্তু এক্স্যাক্টলি সেটাই কিন্তু বলছিলাম। বিষয় যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারি, আমরা যেহেতু এখন সাহস করতে পারি। সাহসটা এই কারণেই করতে পারছি যে হ্যাঁ আমরা সিরিজ ইতিমধ্যেই জয়লাভ করেছি। এটা শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশেই যদি সিরিজ যারা জয়লাভ করে তারা কিন্তু এরকম সিরিজ জয়ের পরে কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করে। সেখান থেকে মনে হয় যে আমার বাংলাদেশ দলও ব্যতিক্রম কোনো কিছু করবে না। তো অবশ্যই যারা রিজার্ভ বেঞ্চে আছেন, যারা এখনো খেলার সুযোগটা পান নাই, তাদেরকে অবশ্যই একটু সুযোগ দেওয়া উচিত। এবং আমরা যেহেতু টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আমরা দলটা গুছানোর চেষ্টা করছি এখনও, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত যারা এখনও রিজার্ভ বেঞ্চে আছেন।
এক্স্যাক্টলি না ভাইয়া, অবভিয়াসলি আপনি আসবেন, তবে আমি একটু হ্যাঁ, আমি আসতাম তোমার কাছে, একটা হ্যাঁ। বিষয়, মানে আমার Right. আজকে খুব একটু মরণীয় ভাব আসছে, কেন জানেন? আচ্ছা কেন ময়না ভাব আসছে? We have won 3 Oh, matches. so 3 matches, They have right. 0. Respect. আচ্ছা Respect. ওকে I got your point. Respect. Okay. না ভাইয়া, পিচের কথা বলছিলেন, বোলাররা দুর্দান্ত বোলিং করেছে এটা বলছিলেন। ছোট করে যদি একটু বলি যে ব্যাটসম্যানদের প্র্যাকটিসের একটা ব্যাপার, এন্ড দিস সিরিজ ইজ অলসো আ পার্ট অফ দ্য প্রিপারেশন ইন আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ। তো যেই ধরনের পিচে আমরা খেলছি এই মুহূর্তে, সামনে নিউজিল্যান্ড আসবে, আমার মনে হচ্ছে সেম ধরনেরই আমাদের একটা অ্যাটাকিং প্ল্যান থাকবে, বা হয়তো বা খানিকটা একটু স্পোর্টিং উইকেট করা হবে, বাট হোম কন্ডিশন আমরা নিব, অ্যাডভান্টেজ নিব, দ্যাটস ট্রু। এটা সব দেশই নেয় এবং এটা নেওয়া উচিত আমি মনে করি। সেই প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে এখানে বোলারদের প্রিপারেশনটা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে, যে না আমি উইকেট পাচ্ছি, যেটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটা প্রপারলি হচ্ছে। বাট ইন টার্মস অফ ব্যাটসম্যানদের ক্ষেত্রে যদি আসি, ব্যাটসম্যান একটু স্ট্রাগল করছেন, এটা কি আবার তাদের ক্ষেত্রে একটু মানে একটা পক্ষকে সুবিধা দিতে গিয়ে আরেকটা পক্ষকে কি একটু মানে কনফিডেন্স লোয়ের দিকে নিয়ে যাচ্ছে কিনা? মানে কয়েকজনের কথা যদি বলি, সামওয়ান লাইক আফিফ খুব ভালো খেলছেন একটু কনস্ট্যান্ট বেসিসে, প্রত্যেকটা ম্যাচই অ্যাভারেজে আমি বলবো যে 30-এর কাছাকাছি রান করছেন। মাহমুদুল্লাহ রিয়াদ গতকালকে একটা 50 করলেন। নুরুল হাসান সোহান স্লগে যখন আসছেন ট্রাই করছেন, এক্সিকিউটও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। বাট ওপেনিং পেয়ারটার যদি কথা বলি, বা সাকিব আল হাসান যখন নাম্বার 3-তে আসছেন, একটু স্ট্রাগল কিন্তু করা লাগছে। সো এই ওভারঅল দিকটা ব্যাটিং পার্সপেক্টিভ এন্ড পিচ পার্সপেক্টিভে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আসি আপনার উইকেট কন্ডিশনের কথা বলে। আপনি যে কোনো দেশ আপনার হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ কিন্তু নেবেই না, শুধু বাংলাদেশ যে নিচ্ছে তা না, এটা সব ক্ষেত্রেই। তো ব্যাটসম্যানদের যে আমরা একটু খাটো করে দেখছি বা বোলারদের জন্য আমরা স্পেসটা আরও বেশি তৈরি করে দিচ্ছি, সেটা কিন্তু নয়। আমরা এই কন্ডিশনে কিন্তু আমাদের খেলোয়াড়রা কিন্তু অভ্যস্ত। হ্যাঁ, ব্যাটসম্যানরা ক্লিক করতে পারছে না। আমি যদি প্রথম ম্যাচ থেকে স্টার্ট করে বলি, প্রথম ম্যাচে যখন উদ্বোধনী জুটিতে আপনার নাইম শেখ এবং সৌম্য সরকার যখন নেমেছিলেন, সেখানে কিন্তু 30 রান করেছিলেন নাইম শেখ ফার্স্ট ম্যাচে, কিন্তু পরের দুইটি ম্যাচে তার ছন্দপতন। অপরদিকে আপনার সৌম্য সরকার পরপর 3 ম্যাচে ছন্দপতন। এটা আমি ব্যাড প্যাচ বলবো অবশ্যই, আর ল্যাক অফ কনফিডেন্স। আপনি যদি সাকিব আল হাসানের দিকে তাকিয়ে দেখেন, সাকিব আল হাসান তো প্রতিটা ম্যাচে আপনার 20 ঊর্ধ্ব রান করে দিয়ে গেছেন। স্ট্রাইক রেটটা কিন্তু 150, তিনটা ম্যাচেই কিন্তু ওনার স্ট্রাইক রেট 152 মানে 130 থেকে 50 মধ্যে থাকে সব সময়। আচ্ছা, তো সাকিব আল হাসানের পরে মাহমুদুল্লাহ রিয়াদও গতকালকে ম্যাচে কিন্তু 50 ঊর্ধ্ব রান করেছেন। এখানে কিন্তু আপনি উইকেট যে খারাপ ছিল আপনি সেটাও বলতে পারবেন না, তিনি কিন্তু স্ট্রাগল করেই রান করেছেন। তো স্ট্রাগল করার যে আপনার টেকনিক, যে স্কিল, সেটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। আপনি যদি এই দুইটা জিনিস যদি থাকে, টেকনিক এবং স্কিল, আপনি ডেফিনেটলি এই উইকেটে আপনি রান করতে পারবেন। আপনারা যদি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে দেখেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা হ্যাঁ ফেল হচ্ছে, বিকজ তারা এই ধরনের উইকেটে তারা খেলে অভ্যস্ত নয়। কালকে তো আপনার মিশেল মার্শ তো আপনার কালকে 50 ম্যাচে কিন্তু মিচেল মার্শ তিনি প্রতিটা ম্যাচে কিন্তু তিনি কিন্তু ধারাবাহিকতা 40+ রান করেছেন। আপনি এখানে কোনোভাবেই কিন্তু আপনি বলতে পারবেন না যে ব্যাটসম্যানের ফেভারেও নাই উইকেট, সেটাও কিন্তু বলা যাবে না। তো আমাদের ছেলেরা আমার কাছে মনে হয় যে হোম গ্রাউন্ডে হোম কন্ডিশনে খেলে অভ্যস্ত, এই ধরনের উইকেটে আপনার ঘরোয়া ক্রিকেটেও খেলে অভ্যস্ত। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এখানে ব্যাটসম্যানদের কম সুবিধা দেওয়া হচ্ছে, উইকেটের কারণে বলারদের একটু বেশি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না। বরঞ্চ হ্যাঁ, ব্যাটসম্যানরা ফেল করছে, এটাই বলতে হয়। আপনি কারণ আমার এই দলেই কিন্তু আপনার আফিফ যেখানে ব্যাটিং করছেন, তিনি কিন্তু যে ব্যাটিং অর্ডার নাম্বার 7-এ গিয়ে নামছেন এবং ওভারও কম পাচ্ছেন, এবং ওভারের সাথে পাল্লা দিয়ে কিন্তু রানটাও কিন্তু তিনি করে দেখাচ্ছেন। যদি আফিফ যদি সেটা যদি সেরকম একটা মোমেন্টে গিয়ে যদি রানটা করতে পারেন, ওয়াই নট টপ অর্ডার্স? তো আমার কাছে মনে হয় যে টপ অর্ডার্সদের হ্যাঁ ফেল তো অবশ্যই করেছে, আরেকটু মনোযোগী হওয়া উচিত এবং সাহসিকতা নিয়ে আমার কাছে মনে হয় যে ব্যাট করা উচিত। আপনি সৌম্য সরকারের কথাই যদি বলি, সৌম্য সরকারের আউটের ধরনগুলো যদি পরপর 3টি ম্যাচে দেখেন, আমার কাছে মনে হয় যে ল্যাক অফ কনফিডেন্স, সেখানে কনফিডেন্স অভাব ছিল, বিদায় তিনি আউট হয়েছেন। এবং একটু তার ব্যাটিং এর ধরনই বলছিল তিনি একটু স্বভাবসুলভ অ্যাটাকিং ব্যাটিংটা কিন্তু তার কাছ থেকে আসছে না, এবং খানিকটা একটু ডিফেন্সিভ, একটু আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু ডিফেন্সিভ মাইন্ডে চলে গেছেন, যে ইউজুয়ালি যেটা করেন, মানে আমার কাছে এই মুহূর্তে যদি টিমের কথা বলি, সৌম্য সরকারকে আমার কাছে মনে হয় লেগ সাইডের সবথেকে স্ট্রংগেস্ট প্লেয়ার এই মুহূর্তে, মানে খুব চমৎকার পুল করতে পারেন, লফটেড খুব অন ড্রাইভ খেলতে পছন্দ করেন। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে সে খানিকটা ডিফেন্সিভ হচ্ছেন, অফ স্ট্যাম্পের বলগুলোকে ক্রস দ্য ব্যাটে যখন যাচ্ছেন তখনই কিন্তু তার উইকেটের পতনটা ঘটছে। যদি লাস্ট দুটো ম্যাচেরও কথা বলি, সেখানেও কিন্তু এভাবে করেই তিনি আউট হচ্ছেন, যে ক্রস দ্য ব্যাটে অফ স্ট্যাম্পের বল খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। দেখুন, আমার কাছে মনে হয় যে ওপেনিং ব্যাটসম্যান যারা হয় তাদের স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ওপেনিং ব্যাটসম্যানদের খেলার ধরনটা হওয়া উচিত ভি শেপে খেলা, যেমন মিড অফে খেলবে, মিড অনে খেলবে, বোলার্স ব্যাক ড্রাইভ খেলবে, এই ধরনের কাভার ড্রাইভ খেলবে, এই ধরনের খেলাটা হওয়া উচিত। ওয়ার ইজ
আপনি সৌম্য সরকার কিন্তু আপনি স্কোয়ার অফ দ্য উইকেট আমরা জানি যে তিনি স্ট্রং এবং মিড অনের উপর দিয়ে তিনি খেলতে পছন্দ করেন। এখন বোলার যদি আপনাকে সে ধরনের বল না দেয়, সে ধরনের লাইন লেন্থে বল না দেয়, Exactly. হোয়াট ইউ ক্যান ডু, আপনার তো তখন অন্য কোনো অপশন Alternate যেতে যেতে হবে, হবে। Right. যেটা কিনা আপনার সৌম্য সরকার অন্য কোনো অপশনে যেতে পারছেন না। আপনি সৌম্য সরকার লাস্ট আপনার যদি আপনার যে দুইটা ম্যাচ আমরা দেখলাম, স্টার্কের বলে তিনি আউট হয়েছেন এবং জশ হ্যাজেলউডের বলে তিনি আউট হয়েছেন, সবগুলোই কিন্তু আপনার স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে গিয়ে কিন্তু আউট হয়েছেন। ওয়ারিজ আপনার স্লিপস আছেন নতুন বলে, সেখানে আপনার থার্ড ম্যানে খেলার কোনো প্রশ্নই ওঠে না। আপনার লাস্ট ম্যাচে যদি আপনার নাইম শেখের কথাই বলেন, নাইম শেখও কিন্তু একই ভুল করেছেন যে স্লিপস থাকা সত্ত্বেও তিনি স্টেয়ার করতে চেয়েছিলেন থার্ড ম্যানে। রাইট। তো এখানে কিন্তু আপনার এটা টেকনিক্যালি সমস্যা, আপনি টেকনিক্যালি সমস্যার কারণে কিন্তু আপনি আউট হচ্ছেন। আপনি যদি সোজা ব্যাটে খেলতেন আপনি আউট হওয়ার সেখানে কোনো সুযোগই ছিল না। তো আমার কাছে মনে হয় যে অফকোর্স যে আপনার ওপেনিং ব্যাটসম্যান যারা আছেন তাদের ভিতে খেলা আমরা যদি প্রবণতাটা বাড়াই তাহলে হয়তো এখান থেকে বের হয়ে আসা যাবে। আপনি যেখানে আপনাকে বোলার পারমিট করছে না বা বোলার সেরকম লুজ ডেলিভারি দিচ্ছে না স্কোয়ার অফ দ্য উইকেট খেলার, তো সেই সব উইকেটে আমার কাছে মনে হয় সোজা খেলাটাই উত্তম। এক্স্যাক্টলি। এবং আমি যদি আরেকটু ইনডেপথে যাই গতকালের ম্যাচটা নিয়ে, বিকজ গতকালের ম্যাচটা কিন্তু সিরিজ নির্ধারণী একটা ম্যাচ ছিল। বাংলাদেশ হয়তো সিরিজে জয় নিশ্চিত করতে পারতো কিংবা অস্ট্রেলিয়া সিরিজে ফিরতে পারতো। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন যদি বলি আমি গতকালের ম্যাচের টার্নিং পয়েন্টগুলো নিয়ে একটু যদি বলতেন ভাইয়া, যে কোন টার্নিং পয়েন্টটা দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে গেছে বা এজ পেয়েছে, যদি একটু ডিসকাস করতেন। ব্যাটিং থেকে শুরু করি। হ্যাঁ, ব্যাটিংয়ে sure. যেহেতু আমাদের প্রথমেই কিন্তু আপনার 3 ওভারের ভিতরে কিন্তু 2টি উইকেট চলে যায়, হ্যাঁ, তো exactly. সেখান থেকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, সাকিবের যদিও Partnership. একটা 20+ রান একটা পার্টনারশিপ ছিল, তো সেখান থেকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ একমাত্র যিনি ব্যাটসম্যান ছিলেন যিনি কিনা আপনার শেষ লাস্ট পর্যন্ত। ওভার পর্যন্ত তিনি Right. কিন্তু খেলা নিয়ে গেছেন। তো এই ধরনের মন মানসিকতা থাকতে হবে, এই ধরনের দলকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে ক্যাপ্টেন্সি যেটা আমরা বলি, তিনি কিন্তু সেটা করে দেখিয়েছেন। এবং অ্যাপার্ট ফ্রম ব্যাটিং, তো আমার বোলিংয়ে যদি আসি, তো টার্নিং পয়েন্ট ছিল আমার কাছে মনে হয় শরীফুলের করা মিশেল মার্শকে যে তিনি আউট করেছেন, Right. সেটাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের সম্পূর্ণ। কারণ তিনি একমাত্র ব্যাটসম্যান ছিলেন যিনি কিনা ভালো ফর্মে আছেন এবং সেই সময়টা ভালো খেলে যাচ্ছিলেন। তাকে আউট না করা পর্যন্ত বাংলাদেশ কিন্তু স্বস্তিতে মোটেও থাকতে পারতো না। Right. তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে সেটা ছিল একটি টার্নিং পয়েন্ট। আর আরেকটি আমার কাছে মনে হয় সম্পূর্ণ সিরিজ জুড়েই only the one man with bowling arm, that is Mustafiz, Mustafiz. right. Exactly. তো মুস্তাফিজ Exactly. আউটস্ট্যান্ডিং, তিনি এই সম্পূর্ণ সিরিজ জুড়ে দুর্দান্ত বল করে যাচ্ছেন এবং 19 নম্বর ওভারে এসে একটি মাত্র রান run, দেওয়াটা সেটা কিন্তু বিরাট একটা পার্থক্য এবং করে দিয়েছে। স্পেলের লাস্ট 2 ওভারে 12টা বলে 10টা ডট, দ্যাটস দ্য Right. Outstanding. Outstanding. ইমপ্রেসিভ। আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের যে কোয়ালিটি, আমরা মানে তার কোয়ালিটি তিনি দেখাতে পারছেন, কিন্তু অপরদিকে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা স্টিল এখনো এই উইকেট এবং মুস্তাফিজের যে কাটার সেটা এখনো তারা রিড করতে পারেননি। এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যর্থতা। এক্স্যাক্টলি। এবং আমি যদি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ নিয়ে আসি, আমাদেরকে প্রতিপক্ষকে নিয়ে ভাবতে হবে, বিকজ আজকে আবার ম্যাচ, ইটস টু টাফ টু প্লে 2 ম্যাচেস ইন 2 days, বিশেষ করে T20 তো ডেফিনেটলি। সো অস্ট্রেলিয়ানদের আমি যদি ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, তারা কিন্তু ক্যারিকে গতকাল নিচে নিয়ে গিয়েছিল এবং ম্যাকডারমট নতুন ব্যাটসম্যানকে তারা দিয়ে ওপেন করিয়েছে। বেশ সাবলীলে খেলছিলেন তিনি যতক্ষণ না পর্যন্ত মুস্তাফিজকে ফেস করতে হচ্ছে বা স্পিনকে ফেস করতে হচ্ছে। সো অস্ট্রেলিয়ানদের এই যে মিশেল মার্শের আশেপাশে যে কোনো একটা ক্যারেক্টার নেই, মানে লিড করে নেওয়ার জন্য, মিশেল মার্শের সাথে সাপোর্টিভ একটা রোল প্লে করার জন্য, এই জিনিসটা কিভাবে দেখছেন অস্ট্রেলিয়ার? দেখুন, তারা হয়তো ছন্দে নেই বিকজ অফ উইকেটের কারণে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই ফরম্যাটে এই ধরনের উইকেটে যদি আপনি ভালো কিছু করতে যান, আপনার প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারের ভিতরে যা রান করার ইউটিলাইজ করতে হবে, ইউটিলাইজ করতেই হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ম্যাচ থেকে ছিটকে পড়বেন। তো এখন যেহেতু অস্ট্রেলিয়ার সামনে সিরিজ হাতছাড়া অলরেডি হয়ে গেছে, তো যে সামনে 2টি ম্যাচ আছে, আমার কাছে মনে হয় যে প্রথম 6 ওভারের ভিতরে, হ্যাঁ অফকোর্স রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন তারা যদি মিট করে যদি তারা মাঠে নামতে পারেন, যদি তাদের ব্যাটিং অর্ডার সেভাবে সাজায়, তাহলে আমার কাছে মনে হয় সাকসেস হওয়ার রেটটা ভালো থাকবে। বিকজ আমি এই কারণেই বলছি, আমাদের দলে কিন্তু লেফট হ্যান্ড স্পিনারের মধ্যে সাকিব আল হাসান আছেন, নাসুম আছেন, এবং তারা যদি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ক্যারি এবং ম্যাকডারমট যদি তারা যদি করেন, আমার কাছে মনে হয় গতকালকে ম্যাচে দেখেছি ম্যাথিউ ওয়েডও করেছেন। তো অফ স্পিন হয় আপনার সাকিব আল হাসান এবং নাসুমের জন্য, কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য লেফট হ্যান্ড ব্যাটসম্যান হ্যাজ টু অ্যাটাক দ্য বল। এটা করতে হবে। তো তারা যদি অ্যাটাক করতে পারে অফ স্পিনারকে, আমার কাছে মনে হয় যে তাহলে সাকসেসের রেটটা বেশি আসবে। আর যদি আপনার লেগই যদি থাকতো আমাদের, তাহলে হয়তো আমাদের প্লাস পয়েন্ট থাকতো, যেহেতু আমাদের লেগ স্পিনার নাই, তো সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য কিন্তু মেহেদি কিন্তু এসে কাজটা করে দিয়ে যাচ্ছে। তো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন যদি আমার কাছে মনে হয় যদি তারা যদি করতে পারেন যে ব্যাটিং অর্ডার 1 থেকে 5 পর্যন্ত, তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে একটু সাফল্যের মুখ দেখতে পাবেন। কিন্তু তারপর আমি বলবো যে প্রথম পাওয়ার প্লেতে যদি তারা 50 ঊর্ধ্ব রান করতে পারেন,
তাহলে হয়তো স্কোরটা তারা বড় করতে পারবেন, তাহলে হয়তো তারা 135 to 40 করতে পারবেন আমার কাছে মনে হয়, উইচ ইজ ভেরি গুড ইন দিস উইকেট। তো সেক্ষেত্রে অবশ্যই আমি এই কথাই বলবো যে অ্যান্ড ওদের অস্ট্রেলিয়ার প্রথম 2 টি-20 যদি কথা বলি, ওই টি-20তে যে ব্যাটিং লাইনআপটা ছিল, গতকালকের লাইনআপটা কিন্তু বেশ খানিকটা ভালো মতো ডিল করেছে, খানিকটা ফাইট দিয়েছে আমার বলতে হবে, যে স্পেশালি ওপেনিং স্লটে যে চেঞ্জটা, উনি কিন্তু পরবর্তীতে এসে মিচেল মার্শের সাথে একটা ভালো পার্টনারশিপ করেছিলেন। কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল যে দুজন মিলে কিন্তু ম্যাচটাকে কি ঘুরিয়ে দিবেন কিনা, পরবর্তীতে মিচেল মার্শের উইকেটটা পাওয়া। সো এই আজকে কি সেম টাইপ অফ অ্যাপ্রোচ নিয়ে থাকবে, মানে আরেকটু কুল অ্যান্ড কম্পোজ? কাজ দেখা যাচ্ছে যেটা যে রাইট নাও অস্ট্রেলিয়া কিন্তু বেশি প্রেশারের মুখে পড়বে, কারণ সিরিজ লস করেছে, অ্যান্ড ইফ দে গেট হোয়াইট ওয়াশ, এটা কিন্তু সবসময় যে কথাটা বলি যে জাতিগত ন্যাশনালিজমের বিষয়টা অস্ট্রেলিয়ার খুব বেশি সেন্সিটিভ। সো ওই জায়গাটা থেকে কি একটা প্রেশার তো তাদের থাকবে, অ্যান্ড এই সেম ব্যাটিং লাইন আপটাই কি তারা রাখবেন কিনা? আমার কাছে মনে হয় না সেম ব্যাটিং লাইন আপটা রাখবেন তারা। অবশ্যই তারা চাইবেন যে এই দুটি ম্যাচে তারা যাতে ঘুরে দাঁড়ায়। তা যে কথা বলছিলাম যে আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা এখানে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা কিন্তু পাওয়ার প্লেতেই কিন্তু আমাদের কিন্তু 3 স্পিনারকে আমরা ইন্ট্রোডিউস করে ফেলছি। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ক্যারির সাথে ম্যাকডোমোট যদি যান, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন থাকে, যদি নাম্বার 3তে মিশেল মার্শ ভালো করে যাচ্ছেনই, নাম্বার 4 হেনড্রিক্সের জায়গায় আমার কাছে মনে হয় যদি ম্যাথিউ ওয়ার্ড আসেন, আমার কাছে মনে হয় যে খুব ভালো হয়। নাম্বার 5-এ যদি আবার যদি রাইট হ্যান্ড যদি আপনার হেনড্রিক্স আসেন, তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে তাদের কম্বিনেশনটাও থাকে। এবং আপনার আমাদের লেফট হ্যান্ড স্পিনার যে দুজন আছেন প্লাস অফ স্পিনার মেহেদি আছেন, যে 3জন তারা বল করছেন, তাদের জন্য আমার কাছে মনে হয় যে তাদের ডিফিকাল্ট একটা সিচুয়েশন, একটা লাইনে সেট হয়ে যাওয়া, মানে টানা যদি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে বা টানা যদি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে, একটা বোলার কিন্তু নিজের লাইনটাকে সেট করে ফেলেন যে সেট করতে ফেলেন, লেন্থ এটাই থাকবে, লাইন এটাই থাকবে। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন থাকলে যদি আপনার স্ট্রাইক যদি রোটেট হয়, বোলারের কিন্তু প্রতি বলে কিন্তু তার লাইন এন্ড লেন্থ চেঞ্জ করতে হচ্ছে, সেটা কিন্তু একটা বোলারের জন্য বিরাট বড় কিন্তু একটা প্রেশার। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে যদি তারা যদি ব্যাটিং অর্ডার সাজে অস্ট্রেলিয়া, আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য সেটা একটা ভীতির একটা লক্ষণও থাকবে এবং সাকসেস হওয়ার রেটটা আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া বেশি থাকবে। ট্রু। আমি যদি আমাদের কথায় ফিরে আসি আবার, বাংলাদেশ টিমের কথায়, 3টি ম্যাচ হয়েছে, খুবই কনভিন্সিং ভাবে কিন্তু তারা জিতেছে প্রথম 2টা ম্যাচ। থার্ড ম্যাচে গিয়ে আমরা কালকে দেখলাম যে প্রায় আমি যদি বলি যে হাত থেকে ফসকে যাওয়া ম্যাচটা কিন্তু আমরা জিতে নিয়েছি 10 রানে। এটা কিভাবে দেখবেন, যে একটা স্কিলের অভাব নাকি একটা সেই যে এক্সপিরিয়েন্সের অভাব অস্ট্রেলিয়ানদের? বিকজ অস্ট্রেলিয়ানরা কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকে রেখে এসেছে, প্রায় নতুন একটা টিম বা ইনএক্সপিরিয়েন্স একটা টিমকে নিয়ে খেলাচ্ছে। সো এখানে আমরা দেখেছি যে তারা মুস্তাফিজকে রিড করতে পারছেন না, নাসুমকে রিড করতে পারছেন না। আমি সাকিব আল হাসানকে যদি একপাশে সরিয়েও রাখি, বিশ্বসেরা অলরাউন্ডার তিনি, ডেফিনেটলি তার এই যে বিশ্বসেরার তকমাটা একদিনে আসেনি। সো এই যে নাসুমকে বা মুস্তাফিজকে, ইভেন শরীফুলকে আমি যখন দেখলাম জোরের উপরে যখন কাটারগুলো দিচ্ছেন বা খানিকটা জোরে বল করছেন, মুস্তাফিজের আগের মতোই প্রায় বল করছেন, তখন এই যে একটা অসুবিধা ক্রিয়েট হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের জন্য, কিভাবে দেখবেন যে স্কিলের অভাব নাকি এক্সপিরিয়েন্সের অভাব জিনিসটা? এক্সপিরিয়েন্সের অভাব আমি সেটা বলবো না, স্কিলের অভাব আমি বলবো। এই কারণেই বলবো যে এই ধরনের উইকেটের সাথে কিন্তু এটাও ঠিক যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু খুব যে বেশি তারা এই ধরনের উইকেটে খেলেছে সেটাও কিন্তু নয়। তো এই ধরনের উইকেটের জন্য ডিফারেন্ট আপনি স্কিল লাগবেই লাগবে, যে আপনার ওয়েট করে তারপর আপনার খেলতে হয়। তো সেই ধরনের উইকেটে তারা অভ্যস্ত নয় বিধায় আমার কাছে মনে হয় যে তারা কিন্তু এই ধরনের একটি জালের মধ্যে কিন্তু বেড়া জালে আটকিয়ে গেছে। তো তারপর আমার কাছে মনে হয় যে তারা নিশ্চয়ই একটা পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছেন, যেখানে জাস্টিন ল্যাঙ্গারের মতো হাই প্রোফাইল কোচ আছেন, নিশ্চয়ই একটা তারা কোনো একটা প্ল্যান তৈরি করেছেন যে কিভাবে মুস্তাফিজ বলেন বা আমাদের লেফট আর্ম স্পিনার নাসুম এবং সাকিব আল হাসানকে হ্যান্ডেল করা যায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্কিলের কথাই আমি বলবো যে তাদের স্কিলের দুর্বলতাটাই বেশি থাকার কারণে কিন্তু তাদের কিন্তু এই সিরিজ পরাজয়। আচ্ছা, আমি একটু বোলিং নিয়ে আসি, অস্ট্রেলিয়ার বোলিং, বিকজ কালকে একটা হ্যাট্রিক হয়েছে এবং নাথান অ্যালিস যিনি কিনা হ্যাট্রিকটা করেছেন, অভিষেকে দুর্দান্ত একটা হ্যাট্রিক। এই যে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল অস্ট্রেলিয়ান দলে, যে অ্যালিসকে দিয়ে, যিনি কিনা গতকাল দেখেছি আমরা ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ারটা খুব ভালো মতো ইউজ করছেন, ইয়র্কার লেন্থের বল দিতে পারছেন, অফ স্টাম্পের ঠিক বাইরে সেই করিডর অফ আনসার্টিনিটি চ্যানেলটা বেশ ভালো মতো ইউজ করছেন অ্যালিস। আপনার কাছে কেমন মনে হচ্ছে অ্যালিসকে দেখে? অসাধারণ প্রসপেক্টাস আমার কাছে মনে হয়, কারণ প্রথম ওভারেই এসেই কিন্তু তিনি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু রীতিমতো কিন্তু চমকে দিয়েছিলেন যে স্লোয়ার ডেলিভারি, এবং সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু রিডও করতে পারছিলেন না। তো সেদিক থেকে আমি বলবো যে অসম্ভব প্রতিভাবান একজন ছেলে, এবং ডেবু ম্যাচেই আপনার হ্যাট্রিক করা
চারটিখানি কথা নয়, রাইট। সেটা যে দলের বিপক্ষেই হোক না কেন, কিন্তু তারপরে দলের জন্য এরকম হ্যাট্রিক বয়ে আনা বা দলের জন্য কিছু পারফরমেন্স বয়ে নিয়ে আসা কিন্তু যে কোনো ডেবুট্যান্টের জন্য কিন্তু আমার কাছে মনে হয় বিরাট বড় একটা প্রাপ্তি। এবং অ্যালিসের কাছে আমার কাছে মনে হয় যে তার সুন্দর ভবিষ্যৎ সামনে আছে। এবং ইয়েস, তাদের বোলিং ডিপার্টমেন্ট যে ধরনের শক্তিশালী, সেখানে কিন্তু দলে ঢুকতে হলে কিন্তু এই ধরনের পারফরমেন্সই কিন্তু করতে হবে। কারণ যেহেতু জশ হ্যাজেলউড, মিশেল স্টার্ক বাইরে বসে আছেন, যখন মিশেল স্টার্ক যখন দলে ঢুকবেন তার জন্য হয়তো জায়গাটা একটু নড়বড়ে হয়ে যাবে, কিন্তু তারপরেও সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় আমার কাছে মনে হয় ইতিমধ্যেই তিনি শিখে ফেলেছেন প্রথম ম্যাচেই, এবং ভবিষ্যতেও আমার কাছে মনে হয় যে তিনি সেই কাজটাই করে যাবেন। মানে দ্যাটস দ্য ক্যারেক্টার অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট। আমি যদি Exactly, বলি exactly. বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে তিনি খেলে থাকেন এবং সেখানেও বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছেন। অস্ট্রেলিয়ার মতো পিচে আপনি যেখানে স্লোয়ারগুলো বা ব্যাক অফ দ্যান স্লোয়ার, তারপরে কাটারগুলো দিচ্ছেন বা হিট দ্য ডেক যেটা আমরা বলে থাকি, সেই বলগুলো করছেন। এবং উপমহাদেশের কন্ডিশনে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার লাইন আপে বেশ ভালো কয়েকজন স্লোয়ার বলার বা মিডিয়াম পেসার যে দেখে থাকি। অস্ট্রেলিয়ান টিমের মতো একটা ঐতিহ্যবাহী দল যারা কিনা পেসের ওপর ডিপেন্ডেন্ট ছিল বেশি, বিগত বেশ কয়েক বছর ধরে আমি ড্যান ক্রিশ্চিয়ানকে দেখছি, মিশেল মার্শকে দেখছি, ইভেন ময়েসেস হেনরিকাস তিনিও কিন্তু বেশ ভালো স্লোয়ার দেন। সো এই স্লোয়ার বলারদের ভিড়ে নতুন একজন সংযোজন অ্যালিস, ওয়ার্ল্ড কাপে কিরকম দেখছেন প্রসপেক্টাস অস্ট্রেলিয়ান টিমের? যে আমরা দেখে থাকি যে ইউএইর পিচগুলো যেরকম হয় আইপিএলে, পাটা পিচ, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, সেখানে এই স্লোয়ার বলারদের রোলটা কেমন হতে পারে? এফেক্টিভ। আমি এক কথা বলছি এফেক্টিভ এই কারণেই বলছি যে নাও এ ডেজ আপনি টি-20 ফরম্যাটে কিন্তু এই স্লোয়ার ডেলিভারি, আপনার নাকেল বল, ব্যাক অফ দ্য হ্যান্ড, তো এই ধরনের বলগুলোর কিন্তু বলাররা কিন্তু সচরাচর বেশি রোল করে অফ দ্য থাকে। ফিঙ্গার, একটু স্পিনের মতো। এই ধরনের বলগুলো কিন্তু আপনার বলাররা বেশি ব্যবহার করে থাকেন বিকজ অফ ব্যাটসম্যানকে যতটুকু বিভ্রান্তিতে ফেলা যায়। তো এই কারণেই কিন্তু আর টি-20 ফরম্যাটে কিন্তু সবারই জানা যে ব্যাটসম্যানরা আপনাকে অবশ্যই হিট করার জন্য দাঁড়িয়ে আছে এবং তারা চাইবেই যে আপনি স্লটে বল করেন এবং জোরে বল করেন, যত জোরে বল করেন তত জোরে ব্যাটে বলে করতে ইজি হবে। ইজি, সেটা ইজি। তো ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার জন্যই কিন্তু এখন নতুন নতুন কিন্তু আমরা এই নাকেল বল বলেন, ব্যাক অফ দ্য হ্যান্ড বলেন, রোল অফ দ্য রিস্ট বলেন বা ফিঙ্গার বলেন, তো এই ধরনের বল কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এশিয়ান সাবকন্টিনেন্টে আমার কাছে মনে হয় যে আমরা জানি যে ব্যাটিং সহায়ক উইকেট হয় এবং সেখানে গ্রাস একবারে থাকে না বললেই চলে। তো এই ধরনের উইকেটে কিন্তু এই ধরনের বলগুলোই কিন্তু বেশি কার্যকর। এবং আপনি যদি আইপিএলের কথাই যদি ধরেন, আইপিএলেও কিন্তু ঠিক এরকম বলাররা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ কিন্তু তারা এরকমই করে যায়। 4টি বল মাত্র বল করার সুযোগ পায়, সেখানে 24টি বলের মধ্যে দেখা যায় 16টি বল বলাররা কিন্তু ইউজ করেন আপনার এই ধরনের স্লো ডেলিভারি দিয়ে। তো ডেফিনেটলি টি-20তে আমরা জানি যে ওমানে খেলা হবে এবং আরব আমিরাতে খেলা হবে, কিন্তু সেখানেও একই আমার কাছে মনে হয় যে উইকেটের আচরণ ব্যাটসম্যানদের জন্যই, ব্যাটসম্যানদের সহায়কই থাকবে, কিন্তু সেখানে বলারদের জন্য থাকবে যদি বলাররা এই ধরনের স্লোয়ার ডেলিভারি ভ্যারিয়েশনটা নিতে পারে। ভ্যারিয়েশনটা যদি ভালো জায়গায় যদি আমার কাছে মনে হয় করতে পারে, তাহলে ডেফিনেটলি এখানে স্লোয়ার বল অনেক কার্যকর। বাংলাদেশের পক্ষে আমি যদি বলি যে এরকম বলার মানে স্লোয়ার বা মিডিয়াম পেসার বলার হিসেবে আমরা যদি এস্টাবলিশ করতে চাই কাউকে, বিকজ আমাদের তো ভ্যারিয়েশনগুলো দরকার হবে ওয়ার্ল্ড কাপে। সো আমরা সাইফুদ্দিনকে দেখেছি বেশ ভালো ইয়র্কার দিতে পারেন তিনি। সৌম্য সরকারকে দেখেছি কয়েকটা ম্যাচে হাত ঘোরাতে, আমরা আগেও দেখেছি যে সৌম্য সরকারের স্লোয়ারগুলো খানিকটা কার্যকরী হয়। হয়তো প্র্যাকটিসের সেই অভাবটাতে বা একটু কনফিডেন্সের ল্যাক অফ দ্য কনফিডেন্স আমি যদি বলি, এই দুই বলাকে কিন্তু আমরা এখন উঠে নিয়ে আসতে পারিনি। এবং বাংলাদেশে ম্যাক্স অফ দ্য টাইম আমি যদি বলি মাশরাফি বিন মুর্তজার কথা, ক্যারিয়ারের শেষ দিকে এসে তিনিও কিন্তু তার বলে খানিকটা গতি কমিয়েছিলেন, যার কারণে কিন্তু আরো বেশি ইফেক্টিভ হয়ে গিয়েছিল তাকে খেলা মানে তাকে ফেস করাটা। সো এই যে একটা সংস্কৃতি বাংলাদেশের ক্রিকেটে, আমরা কিছুদিন ধরে দেখছি যে হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে এই রোলটা প্লে করছেন, সিমিলার কাইন্ড অফ রোল, যে একটা থার্ড সিমার যিনি কিনা বিভিন্ন ধরনের স্লোয়ার মিক্স করতে পারবেন। বেন স্টোকসকে দেখছি ইংল্যান্ডের হয়ে ঠিক একই কাজটা করতে। সো এই যে টিম ওয়াইজ যে কম্বিনেশনটা বাংলাদেশের মধ্যে, এই পার্সপেক্টিভটা বা প্রসপেক্টিভটা কাকে দেখছেন বা কোন বলারকে চান আপনি উঠে আসতে? এরকম দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কিন্তু এরকম কিন্তু অলরাউন্ডার আপনি যেভাবে কথা বলছেন যে একমাত্র সাইফুদ্দিন ছাড়া কিন্তু কেউ নেই। আচ্ছা, তো প্রসপেক্টিভ বলেন, আপনি ট্যালেন্ট বলেন, সবকিছু কিন্তু তাকে ঘিরে। তার অবশ্যই ভালো করতে হবে। এবং জিম্বাবুয়ের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ের আগের ট্যুরের কথাই বলি, তো সেখানে আমরা সাইফুদ্দিনকে যেভাবে চেয়েছি সেভাবে কিন্তু পাইনি। রাইট। তো তিনি ইনজুরি কাটিয়ে উঠে কিন্তু তিনি জিম্বাবুয়ে সফরে কিন্তু যোগ দিয়েছিলেন। আমার কাছে মনে হয় তিনি যদি 100% ফিট থাকেন, ডেফিনেটলি তিনি তার ফর্মে ব্যাক করতে পারবেন, কিন্তু তারপরেও সব কিছু কিন্তু তাকে ঘিরে। এবং আমাদের পেস বোলাররা ইতিমধ্যে কিন্তু শরীফুল কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি কিন্তু মোস্তাফিজের পাশে থাকতে আমার কাছে মনে হয় যে তিনি ড্রেসিং রুম শেয়ার করার থেকে শুরু করে বলেন পার্টনার পেস বোলিং এর পার্টনার কিন্তু ইতিমধ্যে কিন্তু ভালো করতে পারছেন। এবং লাস্ট ম্যাচে কিন্তু তিনি কিন্তু স্লোয়ার বলেও কিন্তু আপনি মিশেল মার্শকে কিন্তু আউট করেছেন এবং হেনরিক্সকেও কিন্তু স্লোয়ার বলে কিন্তু তিনি কিন্তু ফাঁদে ফেলেছেন।
তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের পাশাপাশি শরীফুল হ্যাঁ আপনার অভিজ্ঞতা সঞ্চয় করছে, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আরও যত ম্যাচ খেলবেন তত দ্রুত তিনি কিন্তু আপনার আত্মবিশ্বাস বলেন, অভিজ্ঞতা বলেন, সব কিছু থেকে তিনি হয়তো তিনি আরও ভালো করতে পারবেন। কিন্তু তারপরে আপনি যে কথাটি বললেন যে এরকম একজন অলরাউন্ডার আমরা খুঁজছি যাকে কিনা থার্ড সিমার হিসেবে, এই মুহূর্তে একমাত্র আমার কাছে মনে হয় সাইফুদ্দিন ছাড়া আর কেউ নেই এরকম সেরকমভাবে দেখার মতো। আচ্ছা আচ্ছা। শরীফুলের কথা বলছিলেন ভাই, আই থিঙ্ক এই বয়সে যে ধরনের অ্যাগ্রেশন দেখাচ্ছেন, দিস ইজ দ্য মোস্ট এনজয়েবল থিং টু ওয়াচ আমার কাছে মনে হয়। কালকে যখন উইকেটটা নিলেন মিচেল মার্শের, দ্য ওয়ে হি সেলিব্রেটেড, ইটস নট অনলি অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে সিরিজ থেকেও যদি আমি আসি, সেখান থেকে কিন্তু যে শর্টার ফরম্যাটে যখন খেলছেন, একটা চমৎকার ফাস্ট বোলারদের কাছ থেকে যেরকম অ্যাগ্রেশন আমরা এক্সপেক্ট করি বাংলাদেশে, মাশরাফি, তাসকিন এন্ড আফটার দ্যাট আই থিংক শরীফুল ইজ দ্য ওয়ান যে ওই ধরনের অ্যাগ্রেশন দেখে। বিকজ মুস্তাফিজুর ইজ মোর অর লেস লাইক হি ইজ কুল এন্ড কাম, উইকেট পাওয়ার পর হয়তো এক্সপ্রেশনটা ভেতরে হয়তো ওইরকমই উল্লাসটা থাকে, বাট বাইরে হয়তো প্রকাশ পায় না। বুঝতে পেরেছি, মানে সেই উল্লাসটা বা যে একটা অ্যাগ্রেশন দেখানো, যে সেই উল্লাসটা আই আমরা ক্যান শুনবো অলসো বিট আপ। Yes. সেই উল্লাসটা আমরা শুনবো, আরো কিছু বিচার বিশ্লেষণ অবশ্যই করব। যারা আমাদেরকে দেখছেন এবিসি রেডিও এফএম 89.2 এর ফেসবুক ফ্যান পেজে, অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে এবং ফ্রিকোয়েন্সি 90.2 এ, কোথাও যাবেন না। আমরা ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকের পরে কিন্তু আবারও ফিরে আসছি এবিসি স্কয়ার কাট পাওয়ার্ড বাই গালফ অয়েলে। ডু টিউন ইনটু এবিসি রেডিও। ক্যাঙ্গারুদের নিয়ে ছেলে খেলা করছি আমরা, একদম 3 ম্যাচ জিতে ফেলেছি, সামাজিক মাধ্যম বা সব জায়গাতে আসছে। আর কত কম রান করলে অস্ট্রেলিয়া পারবে? আপনি তো এই যে এরকম একটা অতিথি আপ্যায়ন ভালো করলেন, একদম ভালো করলাম না আমরা। এই যে আমাদের মধ্যে একটা ফিলিংস, এই যে আনন্দ, সুখানুভূতি, সেই সুখানুভূতি নিয়ে আরো কিছু বিচার বিশ্লেষণ এবং আমরা জানবো পর্দার পেছনের গল্প, সবকিছু নিয়ে আবারও ফিরে এলাম এবিসি স্কয়ার কাট পাওয়ার্ড বাই গালফ অয়েলে। আমাদের ফেসবুক ফিডে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, এবিসি রেডিও এফএম 89.2 ফ্রিকোয়েন্সি 89.2 তেও আমাদেরকে শুনছেন। সাথে থাকবেন আমাদের, বিকজ আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি ভাই। ওই ভাই আবারও ওয়েলকাম ব্যাক আমাদের শোতে। এগ্রেশনের কথা বলছিলেন? অ্যাগ্রেশনের কথা বলছিলাম। তসিফের সাথে এগ্রেশনটা যায় না খুব সম্ভবত, হ্যাঁ। মানে তসিফকে যতক্ষণ না পর্যন্ত একটু রাগিয়ে দিচ্ছি যে তসিফ বলো, রাইট বলো। না, দ্য থিং ইজ মানে শরীফুলের কথা বলছিলাম, বাট আজকে যেহেতু আমাদের 4 নম্বর ম্যাচ এন্ড দুটো ম্যাচ হাতে রয়েছে, এরকম একটা কিন্তু শোনাও যাচ্ছিল যে ওপেনিং স্লটে একটা এক্সপেরিমেন্ট হয়তো বা হতে পারে বাংলাদেশে, এন্ড মোহাম্মদ মিথুনের একটা ইনক্লুশন হতে পারে, কোনো একজন হয়তো ড্রপড হয়ে তাকে একটা ইনক্লুড করে একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে। উইল দ্যাট বি আ গুড ডিসিশন? দেখুন, এই মুহূর্তে কিন্তু আমার কাছে মনে হয় যে দুজন ওপেনার তারা টিমের জন্য হয়ে যতটুকু টিম এক্সপেক্ট করছেন তারা দিতে পারছেন। তো ইতিমধ্যেই আমাদের যেহেতু আপনার সিরিজ জয়লাভ হয়ে গেছে, এখন হয়তো একটু চিন্তা ভাবনা করা যেতে পারে, বিকজ অফ আমাদের বেঞ্চে কিন্তু অনেক প্লেয়ার আছেন যারা কিনা আপনার এখনো স্টিল বসে আছেন। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু ওপেনার ব্যাটসম্যান কেউ কিন্তু আপনার রিজার্ভ বেঞ্চে বসা নাই, ইভেন বসাও নাই। তো এই দুজনই কিন্তু আপনার ওপেনার। তো যদি এখানে ওপেনার ইনক্লুড করতে হয়, আমার কাছে মনে হয় একমাত্র মিথুন ছাড়া আর কেউ তেমন নেই। আরেকটা কি হতে পারে, আমরা মাহিদিকে যদি নিয়ে আসি ওপেনিং এ, সাইফুদ্দিনকে তার পাশে নিয়ে আসলাম। ভেরি টাফ কল। আমি টাফ কল এই কারণে বলছি যে হ্যাঁ, মেহেদী কিন্তু আপনার ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি কিন্তু ওপেনিং করেছেন কয়েকটা ম্যাচে এবং ভালোও করেছেন। তো সেক্ষেত্রে আপনার আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে আমরা ম্যাচগুলো খেলি সেই ম্যাচ এবং টি-20 ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু অনেক কিন্তু পার্থক্য, এবং সেখানে টিম লাইক অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে আমার কাছে মনে হয় যে মেহেদীকে দিয়ে ওপেন করানোটা ইটস আ ভেরি বিগ গ্যাম্বল, একটা বড় গ্যাম্বল, ভেরি বিগ গ্যাম্বল হতে পারে। কিন্তু তারপর আমার কাছে মনে হয় সেই ধরনের গ্যাম্বলে না গিয়ে আমরা যদি মিথুনকে দিয়ে যদি আমরা সেই জায়গাটা যদি পূরণ করার চেষ্টা করি, সেটা নাইম শেখও হতে পারে বা সৌম্য সরকারের জায়গাও হতে পারে, যদি আমরা এখানে যদি আমরা কাউকে নিয়ে আসতে পারি মিথুনকে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা উত্তম হবে। এবং আর চেঞ্জ যদি আপনি করতেই চান, আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের এখন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে, যেহেতু আমরা জিতেই ফেলেছি, এমন একটা দিনও আসলো না ভাইয়া যে আমরা লাইক বাংলাদেশ টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে হোটেলে বিশ্রাম করছেন, অস্ট্রেলিয়া প্র্যাকটিস করতেছে না। কিন্তু এখন দেখুন আমার কাছে মনে হয় যে সবকিছু পার্থক্যটা গড়ে দিয়েছেই কিন্তু আপনার এই হোম কন্ডিশনে আমাদের অ্যাডভান্টেজ নেওয়াটার কারণে। তো সেক্ষেত্রে এটার সাথে যত দ্রুত মানিয়ে তারা নিতে পারবে, আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার দলের জন্য ততই ভালো। কিন্তু এই টাইট শিডিউলের থাকার কারণে কিন্তু তারা কিন্তু আমার কাছে মনে হয় না যে সেই সময়টুকু পাচ্ছেন, যেখানে বাংলাদেশ টিম রেস্ট করছেন সেখানে কিন্তু অস্ট্রেলিয়া টিমকে প্র্যাকটিস করছেন, বিকজ অফ এই হোম কন্ডিশনে এই উইকেটের ধরন আচরণটা কেমন হয় এটার সাথে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তারপরে আমার কাছে মনে হয়
যে বাংলাদেশ দল ভালো তো আমরা করছি, কিন্তু তারপরেও ছেড়ে কথা বলার মতো আমার কাছে মনে হয় না এখন সময় এসেছে, বিকজ আমাদের সামনে একটা হাতছানি যে না, আমরা একটা বাংলা ওয়াশ তাদের সামনে একটা সুযোগ আছে, তো সেই 5-0 সুযোগটা আমরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অবশ্যই নেবে। দ্যাটস দ্য বিগেস্ট অপরচুনিটি রাইট নাও না, অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার মতো এরকম সুযোগ আবার কবে আসবে? হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে হোয়াইট ওয়াশ অবশ্যই আমরা সবাই চাই যে আজকে ম্যাচটা অন্তত পক্ষে জিতে হয়তো সামনে 9 তারিখে ম্যাচের জন্য অপেক্ষা করবো হোয়াইট ওয়াশের, কিন্তু তারপরেও আজকের ম্যাচটা আমরা কিভাবে খেলি এবং কিভাবে দল গঠন হয় সেটা কিন্তু দেখার বিষয়। কিন্তু আমি লুকিং ফরওয়ার্ড টু ইট দ্যাট আপনার ওপেনিংয়ে আমিও চেঞ্জ চাই আজকে, যে একটা চেঞ্জ আসুক, এবং মিথুনকে আমি চাইবো অবশ্যই। ওকে, ভাই হোয়াইট ওয়াশের কথা থেকে আর কি ছোট একটা জিনিস টানতে যাচ্ছি যে ইটস অ্যান ইম্পর্টেন্ট, আমার কাছে হোয়াইট ওয়াশটা একটু ইম্পর্টেন্ট, যে আমরা যখন নিউজিল্যান্ডকে প্রথম হোয়াইট ওয়াশ করি পরপর দুবার আর কি, দুটা সিরিজ হোম সিরিজ হয় এন্ড পরপর দুবার তাদেরকে হোয়াইট ওয়াশ করি। আফটার দ্যাট আমাদের কিন্তু অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের ইনভাইটেশন বা নিউজিল্যান্ডের যে একটা আগ্রহ, সেটা ফ্যান বলি মিডিয়া বলি, ওভারঅল যে একটা কভারেজের ব্যাপার, যে একটা ইনভাইটেশন পাওয়া, সেটা কিন্তু বেড়ে গেছে ইদানিংকালে। আমরা অ্যাব্রোডে সব থেকে বেশি আমার মনে হয় নিউজিল্যান্ডেই আমরা অ্যাওয়ে ট্যুর করছি। অস্ট্রেলিয়াকে যদি এই জিনিসটা করা হয় অ্যান্ড সেটা অবশ্যই কি আমাদের একটা এক্সপোজার বা একটা ইনভাইটেশন বা আমরা যে একটা সিরিজের প্রস্তাবনা পেতে পারি সেই জায়গাটা কি খুলবে না? অফকোর্স খুলবে, কারণ আমার কাছে মনে হয় যে এটিপিতে কিন্তু আপনার প্রতি 3 বছর পরে আপনার 3 বছরে কিন্তু সবকিছু শিডিউল কিন্তু করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচগুলোর সংখ্যা কিন্তু খুবই কম, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক কিন্তু খুবই কম কিন্তু আমরা কিন্তু পাই। তো সেদিক থেকে অস্ট্রেলিয়া কিন্তু চায় ম্যাক্সিমাম তারা ওয়ার্ল্ড লিডিং যারা আছেন, আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন বা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, তাদের সাথে বেশি খেলতে চায়, নিউজিল্যান্ড এদের সাথে বেশি খেলতে চায়। তো হ্যাঁ, আমাদের সামনে একটা হাতছানি যে হ্যাঁ, আমরা যদি তাদের একটা হোয়াইট ওয়াশ করতে পারি এই সিরিজটাতে, অবশ্যই আমাদের সামনে সুযোগ থাকবে, এক্সপোজারটাও বড় থাকবে, যে না আমাদের একটা খেলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের আমন্ত্রণে আমরা হয়তো যেতে পারবো অস্ট্রেলিয়াতে, এরকম একটা হয়তো কূটনৈতিক দিক থেকে তার আলাপ আলোচনা হতে পারে, যদি কিনা আমরা হোয়াইট ওয়াশ করতে পারি। সেটা কিন্তু সেটা অবশ্যই এক্স্যাক্টলি, অবশ্যই। আমি যদি একটু উইকেটের পেছনে আসি এবার, সেটা হচ্ছে অবশ্যই আমরা সোহানের কথাতে ফেরত আসি। নূর হাসান সোহান অসাধারণ একটা ডিপিএল কাটিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্মে ছিলেন। উইকেট কিপিং নিয়ে যতগুলো কথা আমরা শুনছি যে হ্যাঁ, মুশফিকের অনুপস্থিতিতে যিনি দায়িত্বটা পেয়েছেন, ইভেন লিটনও কিন্তু নেই, আমাদের যে সেকেন্ড বেস্ট উইকেট কিপার বাংলাদেশের এখন, সেখান থেকে নুরুলের ইনক্লুশনটা বাংলাদেশ দলে এবং তার যে একটা ইম্প্যাক্ট, আমরা গতকাল ম্যাচ তো অবশ্যই, দুটো ম্যাচেও দেখেছি আমরা যে উইকেটের পেছন থেকে যে এই যে অ্যাক্টিভনেসটা কাজ করে সোহানের মধ্যে, সেটা কিন্তু মানে খুব বড় একটা প্রভাবক হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেক ম্যাচেই। এবং উইকেটের পেছনে তিনি বলারকে গাইড করছেন। কালকে যখন শেখ মেহেদী যখন প্রথমে 6টা হজম করলেন, তখন কিন্তু তাকে উইকেটের পেছন থেকে বলতে দেখা গেছে যে কোন লাইনে বল করবে সবকিছু মিলিয়ে। এই যে অ্যাজিলিটিটা একটা কিপারের, এইটা কিভাবে দেখছেন আপনি, কতটা ভূমিকা বা প্রভাব ফেলতে পারে টিমের মধ্যে? উইকেট কিপারদের কিন্তু এরকম প্রোঅ্যাক্টিভই হতে হয়, এবং সোহান যে কাজটি আমার কাছে করে যাচ্ছেন, আমার কাছে মনে হয় তিনি প্রোঅ্যাক্টিভের মতোই কাজ করে যাচ্ছেন। আর হ্যাঁ, আপনি যেটা বললেন যে মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে এবং লিটনের অনুপস্থিতিতে তিনি কাজটি করছেন, কিন্তু তিনি যখন সুযোগটি পেয়েছেন, সুযোগটি কিন্তু কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, এখন আমার কাছে মনে হয় যে ভবিষ্যতের জন্য তিনি তৈরি অলরেডি হয়ে গেছেন, এবং নীতি নির্ধারক যারা আছেন, যারা নির্বাচক মণ্ডলী আছেন, তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জিং একটা কিন্তু সময় কিন্তু চলে এসেছে। তো আমার কাছে মনে হয় যে তিনি ভালো করে যাচ্ছেন, অবশ্যই যে ভালো করবে তাকে সুযোগটা দেওয়া অবশ্যই প্রয়োজন এবং উচিত আমার কাছে মনে হয়। এবং দলের জন্য আমার কাছে মনে হয় তিনি ব্যাট হাতেও কার্যকর, উইকেটের পিছনের থেকেও তিনি কার্যকর। তো এই ধরনের পার্সপেক্টিভ আপনার সামনে যখন আসবেন, আপনি কোনোভাবেই তাকে খাটো করে দেখা যাবে না। এবং আমার কাছে মনে হয় যে তাকে অবশ্যই তিনি ভালো করছেন, মেইন 11-এ খেলছেন, তাকে কন্টিনিউ করা উচিত এবং তাকে সুযোগটাও দেওয়া উচিত। তো আমরা মুশফিকুর রহিমের অ্যাবিলিটি কী আছে বা লিটন দাসের অ্যাবিলিটি কী আছে আমাদের কিন্তু জানা। তো পাশাপাশি যদি আমরা তাকে যদি সোহানুর রহমান সোহানকে যদি আমরা গড়ে তুলতে পারি, এটা আমাদের দেশের লাভ, আমাদের দলের জন্য লাভ। তো সেক্ষেত্রে ব্যাকআপ একজন উইকেট কিপারও আমার বাড়লো এবং ব্যাটসম্যানও বাড়লো। তো অফকোর্স বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে তিনি একটা ভালো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইতিমধ্যেই মুশফিকুর রহিম এবং লিটন দাসের উপর। তো অবশ্যই আমি চাইবো যে তাকে দলের সাথে রাখা হোক এবং তিনি ডে বাই ডে তিনি পরিণত হবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে, আমরা সেটাই চাইবো। এবং আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করুক ভবিষ্যতে, আমরা কিন্তু সকলেই চাই। তো ভবিষ্যতে হাল ধরতে হলে কিন্তু এই সোহানকেই কিন্তু আসতে হবে, হয়তো কোনো রকম একটা সময় কিন্তু মুশফিকুর রহিমকে কিন্তু থেমে যেতেই হবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পরবর্তী উইকেট কিপারের তালিকায় কিন্তু তিনি 1 নম্বরেই থাকবেন সোহান।
ইনফ্যাক্ট ভাই সোহানের এই সিরিজে সব থেকে ইমপ্রেসিভ যেটা তার উইকেট কিপিং এর টেকনিক নিয়ে আমরা কথা বলছিলাম, আমার কাছে ফিল হয়েছে যে প্রত্যেকটা ম্যাচে এরকম পিচে যেরকম একটা শার্প টার্ন হয়ে যায় হঠাৎ করে আনইভেন বাউন্স, সে কিন্তু কমপক্ষে আমার কাছে মনে হয় যে 5 to 6 রানস বা এরও বেশি হতে পারে মোটামুটি সেভ করেছেন, কারণ অনেকটা আন্ডার এজ হয়ে কিছু বল বের হয়ে যাচ্ছে, আবার হয়তো বা একটা যেটা আমার ম্যাথিউ ওয়েডের কালকের match এই তো, এক্স্যাক্টলি, এবং right. সেকেন্ড টি20 তে আমার কাছে যেটা লেগেছে যে ম্যাথিউ ওয়েডের একটা বলে প্রবাবলি নাসুম করেছিলেন এন্ড বলটা পিচিন হয়ে লেগ স্টাম্পের এদিকে চলে আসবে এরকম ধারণা করা হ্যাঁ, হচ্ছিল। ওয়াইড ডেলিভারি ছিল, রাইট। সোহান পুরোপুরি লেগ স্টাম্প ছেড়ে ওইদিকে চলে গেছেন কভার করার জন্য, বাট বলটা পিচিং হয়ে ভেতরে আসেনি, বাইরের দিকে চলে গেছে, এবং সেই মুহূর্তে সে জাস্ট তার মানে লেফট হ্যান্ডটাকে বাইরের দিকে দিয়ে বলটাকে মানে থামিয়ে দিয়েছেন। সো এই ধরনের কিছু টেকনিকের দিক থেকেও আমার মনে হয় সোহান নিজেকে অনেকটা আরেকটা স্টেজে নিয়ে গেছেন, যে ইটস নট অনলি যে আমি খালি এনকারেজ করছি, আই এম অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং অন দ্য ফিল্ড, জাস্ট নট অন দ্য কিপিং, যে ধরতেছি রান আটকাচ্ছি এভরিথিং। এন্ড ওই যে আমরা এনকারেজের কথা আমরা বললাম আমরা যে যে, তোমার কথায় মনে পড়লো যে গতকালও কিন্তু ফোর্থ এবং লাস্ট বলটা মুস্তাফিজের ওভারের একটা কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাচ্ছিল, স্লোয়ার বলটা ঝাঁপিয়ে পড়ে কিন্তু বেশ ভালো মতো আন্ডারেজে থামিয়েছে নুরুল সোহান। তারপরে কিন্তু লো ফুল টসটা কিন্তু যাচ্ছিল উপর দিয়ে, সেখানেও তিনি থামিয়েছেন। সো এই যে একটা বলারকে সাপোর্ট দেওয়ার একটা Exactly. ব্যাপার, that's another impressive thing. Yeah. দেখুন এই ধরনের উইকেট কিপিং এর সবথেকে যে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে ফিটনেস। ফিটনেস, রাইট। ফিটনেস লেভেল যদি আপনার ভালো থাকে আপনি এই ধরনের স্টপগুলো আপনি করতে পারবেন। তো আমার কাছে মনে হয় এই মুহূর্তে দলে যতগুলো ফিট প্লেয়ার আছেন তার মধ্যে তিনি অন্যতম, এবং Yes, উইকেট কিপাররা নিঃসন্দেহে। এই ধরনের যখন আপনার ফিটনেস লেভেল যখন এরকম থাকে, উইকেট কিপাররা নো ডাউট আপনার দলের হয়ে কিন্তু আপনার 10টি রান কিন্তু তিনি সেভ করে দিচ্ছেন, যেটা কিনা দলের উপর কিন্তু বিরাট বড় একটা ইম্প্যাক্ট ফেলে। অবশ্যই। এই ধরনের আপনি যখন কন্ট্রিবিউশন দলের জন্য করে যাবেন, আপনার বোলাররাও আপনার উপর আস্থা আসছে, ক্যাপ্টেনেরও আস্থা আসছে, এমনকি ফিল্ডাররাও আপনার উপর আস্থা করতে পারছেন। তো সেদিক থেকে আপনার দলে যখন আপনি নিজে একটা আস্থার জায়গা তৈরি করে ফেলবেন, তো নো ডাউট যে আপনার ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট আপনাকেই চাইবেন, এবং ফিটনেস লেভেল তো আছেই পাশাপাশি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সোহান খুব এমার্জেন্ট একটা প্লেয়ার বাংলাদেশ দলের জন্য ইতিমধ্যেই তিনি প্রমাণ করে ফেলেছেন, এবং আমরা চাইবো যে অবশ্যই সোহানকে ক্যারি করা হোক, এবং তিনি যে জায়গায় তিনি করছেন, যার জায়গায় করুক না কেন, কিন্তু তাকে আরও সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়। রাইট। আমরা যদি আজকের ম্যাচে ফেরত আসি এখন, মেহরাব ভাই, যে আজকে তো হচ্ছে আমাদের সিরিজ জেতা শেষ আজকে, এবং পরশুদিন আগামী পরশু আবার ম্যাচ আছে। আজকের ম্যাচটা নিয়ে কি ভাবছেন? মানে গতকাল আমি যখন আনন্দ ভাইকে জিজ্ঞেস করছিলাম, একদম 100% বলেছিলেন বাংলাদেশের ফরে। সো আজকের ম্যাচটা নিয়ে প্ল্যানিং কি হতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের? পরীক্ষা নিরীক্ষার কথা যেটা বলছিলাম, যে আমাদের অপশনস এখন অনেক আছে, যেহেতু আমাদের সিরিজটা জেতা হয়ে গেছে, সামনে লক্ষ্য হোয়াইট ওয়াশ, সেম টিম নিয়ে কি আগাতে চাচ্ছি আমরা, নাকি আপনি চাচ্ছেন যে কিছু একটা পরিবর্তন হোক টিমে, বা স্ট্রেংথটা একটু বাজিয়ে দেখা হোক? প্রথম লক্ষ্য হলো আমরা অবশ্যই চতুর্থ ম্যাচটা আমরা জয়লাভ করতে চাই, প্রথম লক্ষ্য এটা। নো ডাউট অ্যাবাউট এবার দ্যাট। এই লক্ষ্যটা পূরণ করতে হলে যে আপনার উইনিং কম্বিনেশনকে রাখতে হবে, আমি এটার সাথে একমতই। Right. কারণ আপনার যেখানে আপনার যে 11 জন খেলানো হয়, সেই 11 জনকে কিন্তু একটা পারপাস নিয়ে কিন্তু খেলানো হয়, এবং প্রতিটা প্লেয়ারের কিন্তু একটা রোল থাকে। এখন আপনি যদি আপনার রোল পালন না করতে পারেন, আমার রিজার্ভ বেঞ্চে কিন্তু আরও প্লেয়ার অনেকে আছেন যাদেরকে এই রোল দেওয়া যেত। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অবশ্যই জয়ের জন্য আমরা মাঠে নামবো, কিন্তু আমার কাছে মনে হয় একটু পরিবর্তন আনা উচিত। Like আমি কিরকম? পরীক্ষা নিরীক্ষা বলছি না, হ্যাঁ। কিন্তু পরিবর্তনটা আমি ওপেনিং স্লটেই চাচ্ছি। ওপেনিং স্লটে আমি অবশ্যই মিথুনকে আজকে দেখতে চাইবো, বিকজ অফ টি20 ফরম্যাটে আপনার প্রথম 6 ওভারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি পাওয়ার প্লেটা যদি কাজে লাগাতে পারেন, আপনি প্রথম 6 ওভার থেকেই কিন্তু ম্যাচের চালকের আসনে থাকতে পারবেন, যদি কিনা আপনি যদি পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারেন। তো এই দুটি আমরা কিন্তু পরপর 3টি ম্যাচে কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু কাজে লাগাতে পারিনি ওপেনিং স্লটে। তো সেদিক থেকে আমি অবশ্যই মিথুনকে চাইবো, এবং অফকোর্স একজনের আপনার উইকেট ক্যারি করতে হবে, এবং আরেকজনের আপনার হিট করতে হবে। এই প্রসেসটা থাকা উচিত আমার কাছে মনে হয়। মিথুন, হ্যাঁ, নতুন সংযোজন হবে না, আমার কাছে মিথুনকে দিয়ে চার্জ না করি, আমার কাছে মনে হয় যে নাইমকে দিয়ে যদি চার্জ করানো হয়, তাহলে আমার কাছে মনে হয় ইট কুড বি আ বেটার অপশন। এবং পরবর্তীতে যারা আছেন, যারা রিজার্ভ বেঞ্চে আছেন, তো বোলিংয়ের দিক থেকে আমার কাছে মনে হয় যে মেহেদির জায়গায় হয়তো মোসাদ্দিককে আমি ইনক্লুড করতে চাই। তারা দুজন কিন্তু একই ধরনের কিন্তু অলরাউন্ডার, কিন্তু যদি ব্যাটিং পার্সপেক্টিভ যদি আপনি বলেন, আমার কাছে মনে হয় যে মেহেদির থেকে মোসাদ্দেক কুড বি গুড অপশন আমার কাছে মনে হয়। তো আমি
চেঞ্জ যদি চাই আমি এই দুইটাই চেঞ্জ আমার কাছে মনে হয় যে বোলিং ডিপার্টমেন্টে তাহলে আমরা কোনো চেঞ্জ করছি না, মুস্তাফিজকে যদি আজকে রেস্ট দেওয়া হয় বিকজ অফকোর্স ইনজুরি থেকে, অফকোর্স নট, আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ মানে মেহরাব ভাইয়ের কাছে আজকে মেক ইট আ আজকের মেমোরেবল, জয়- একটা মেমোরেবল Right. সিরিজ হোক, জাস্ট মুস্তাফিজ ময় সিরিজ হোক। রাইট, মানে আজকের ম্যাচ তো অবশ্যই আমাদের বাংলা ওয়াশ করার সময় চলে এসেছে, এটাই মেহরাব ভাইয়ের প্রাপ্তি। এবং আপনার কথা ধরে কিন্তু আমি হান্নান ভাইয়ের কথা বলতে হচ্ছে বিকজ তিনিও গতকাল বলেছিলেন যে দেয়ার নাথিং অ্যাবাউট উইনিং কম্বিনেশন, যখন যেই ম্যাচে বা যে সিচুয়েশনে প্রয়োজন হয় সেভাবেই আমরা পরিবর্তনটা করব। সো ইউল বি প্লেইং মুস্তাফিজ টুডে অলসো, অফকোর্স রাইট, প্লেইং করতে হবে। সাকিব আল হাসানকে আমি একটু আনবো আলোচনার মধ্যে। আপনার সাথে আমার অফ এয়ারও কথা হচ্ছিল যে এই সিরিজটা জয়ের পরে তার যে একটা আনন্দ উচ্ছ্বাস, সে খুবই প্রফেশনাল একটা মানুষ, ইউজুয়ালি তার এত ইমোশন কিন্তু শো হয় না। আমি ভাইয়াকে বলছিলাম যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, ওইখানে আমরা যখন দুটো ম্যাচ জিতি, এইটার পরে মনে হয় দিস ইজ দ্য থার্ড টাইম আমি সাকিব আল হাসানকে দেখলাম যে খুশিতে উনি লাফাচ্ছেন। সো অ্যান্ড ওভারঅল টিমে একটা ইনভলভমেন্ট থাকাও পুরাটার সময়, ইভেন রিয়াদও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে সাকিব যদি টিমকে মোটিভেট করে এটারও বেশি হয়। সো ওভারঅল এই জায়গাটা ব্যাট বলের বাইরে যদি একটা দায়িত্বের কথা বলি, যেহেতু দুজন সিনিয়র প্লেয়ার নেই, তামিম এন্ড মুশফিক নেই, সেই জায়গাটায় অবশ্যই একটা এক্সট্রা প্রেশার থাকছে রিয়াদ এন্ড সাকিবের উপর। সেই জায়গাটা সাকিবের রোলটা কিরকম দেখছেন? দেখুন, সাকিবের রোলটা আমার কাছে মনে হয় যে দলের ভিতরে এমন একটা রোল, সবাই কিন্তু জানেন যে সাকিব আল হাসান যে কোনো ফরম্যাটে বিশ্বে 1 নম্বর অলরাউন্ডার, তিনি দীর্ঘদিন ধরে তিনি কিন্তু লিড করে গেছেন সেখানে। তো তার জায়গাটা সবসময় কিন্তু স্থানটা প্লেয়ারদের মনের গভীরে কিন্তু অন্য একটা লেভেলে। তো রেসপেক্ট অবশ্যই আছে, এবং রেসপেক্টের পাশাপাশি তারা সাকিব আল হাসানকে ট্রাস্ট করে এই কারণেই যে একমাত্র সাকিব আল হাসানই সম্পূর্ণ ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন উইথ ব্যাট অ্যান্ড বল। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে তারা জানেন, এবং ইতিমধ্যেই কিন্তু সাকিব আল হাসান একবার নয়, দুইবার নয়, একাধিকবার, বহুবার তিনি কিন্তু এই ধরনের কিন্তু ভালো পারফরমেন্স করে গেছেন। এবং বাংলাদেশের হয়েও বলেন, আপনি আইপিএল বলেন, বিগ ব্যাশেও বলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও বলেন, সব ধরনের ক্রিকেটে কিন্তু তার খেলার টেস্টটা কিন্তু তার নেওয়া আছে, এবং অভিজ্ঞতার দিক থেকে তিনি সব থেকে এগিয়ে। এবং এই সমস্ত কারণেই কিন্তু সাকিব আল হাসান তার স্থানটা প্লেয়ারদের কাছে কিন্তু অন্য উচ্চতায় কিন্তু নিয়ে গেছে, এবং তাকে ট্রাস্টও করেন। এই ট্রাস্টটা কিন্তু একদিনে জন্মায়নি, দীর্ঘ 15টি বছর তিনি ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার পরে কিন্তু সেখান থেকে কিন্তু এই আত্মবিশ্বাস জন্ম। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অন্য কোনো সিনিয়র প্লেয়ার থাক বা না থাক, তামিম বা মুশফিক, কিন্তু সাকিব আল হাসান, হ্যাঁ, তিনি দলে থাকা মানে, ড্রেসিং রুম শেয়ার করা মানে দলের জন্য বিরাট একটা হিউজ ইমপ্যাক্ট, একটা পজিটিভ এনার্জি সবসময় কাজ করে। সো আজকের ক্রিটিক্যাল যে সিচুয়েশনটা হয় আমাদের শোয়ের প্রেডিকশন টাইম, আজকে বাংলাদেশ অল আলাম, আজকে 50-50 এই কারণেই বলছি যে নো ডাউট যে অস্ট্রেলিয়া, হ্যাঁ, ব্যাকফুটে তারা আছে, কিন্তু তারা অবশ্যই চাইবে যে আবার কামব্যাক করতে। কিন্তু কামব্যাক করার জন্য আমার কাছে মনে হয় যে ধরনের প্রফেশনালিজম যেসব ডিপার্টমেন্টগুলোতে দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তারা অবশ্যই সেই জায়গাগুলো যদি ক্লিক করতে পারে। তারা, হ্যাঁ, ক্লিক করতে পারছে না শুধু ব্যাটিংয়ে। আমার কাছে মনে হয় যদি ব্যাটিংটা তারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করে যদি আজকে ম্যাচে যদি তারা ডিসিশন যদি এরকমভাবে নিয়ে নামতে পারে, তাহলে ইট কুড বি আ ডিফারেন্ট বল গেম ফর অস্ট্রেলিয়া। ওকে, তাসিফ, বাংলাদেশ না অস্ট্রেলিয়া, এক বাক্যে, নো কূটনীতি। There is no Bangladesh and Australia, আমি রেশিও বলি। আচ্ছা, It's more like, আজকেও রেশিও, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। it's a 60, ভাইয়া 50-50 বলছেন। I would have gone for 50-50, but 60-40 এই কারণে বলবো যে, হ্যাঁ, 60-40 এই কারণে বলবো যে অস্ট্রেলিয়ার মানে ব্যাটিং ইয়াটা আমার কাছে গতকালকে মনে হচ্ছে যে ওরা আস্তে আস্তে পিচের ধরনটা বুঝে না, মানে প্রফেশনালিজমের কথা বলছিলেন ভাইয়া, ওইভাবে এক্সিকিউট করা শুরু করতে, মানে একটু হলেও বুঝতে পারতেছে। মানে তাসিফের কাছে কোশ্চেন করলে যেটা হয়, টিচার জিজ্ঞেস করছেন যে কে মেরেছে বা So কার দোষ I think কতটুকু। it's Bangladesh, it's ma'am, Bangladesh. এরকম। No, it's Bangladesh, but you never know. বাংলাদেশ, You আচ্ছা। never know. You ঠিক never আছে। know. You ওকে, never know. লাস্ট কোশ্চেন। মিচেল মার্শ দাঁড়ায় গেলে কিছু করতে পারবেন না তো। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে 1999 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে দিয়ে মেহরাব হোসেন অপির সেই বিখ্যাত সেঞ্চুরি, বাংলাদেশের ইতিহাসে ঢুকে যাওয়ার সেঞ্চুরিটা, সেই মনোভাবটা যদি আমাদেরকে অল্প কথায় বলতেন, হাউ ওয়াজ দ্যাট ফিলিং, এবং ওই সময়কার মেহরাব হোসেন অপি অ্যাজ এ ব্যাটসম্যান কিরকম ছিল বাংলাদেশের ইতিহাসে, মানে প্রথম নাম লেখানোর জন্য? সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। এই কারণে বলছি যে আমার একটা স্বপ্ন ছিল, এবং আমার বিশেষ করে আমার বাবার স্বপ্ন ছিল যে আমার চাচা কিন্তু বাংলাদেশ, আজহার হোসেন শান্ত, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম অর্ধশতক রান হাফ সেঞ্চুরিয়ান, রাইট। তো আমার বাবার একটা স্বপ্ন ছিল যে বাবা তুমি একদিন বড় হয়ে বাংলাদেশ জাতীয় দল, মনে হয় 1990 সালের দিকে, রাইট, 89, রাইট। তো
তার পরবর্তীতে আমার বাবার একটা স্বপ্ন ছিল যে তখন আমি সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করেছি, তো বাবা প্রায় বলতেন যে আচ্ছা, তোমার চাচা বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি Half করেছে, century। তুমি একদিন বড় হয়ে Wow। বাংলাদেশ জাতীয় দলে খেলবে এবং বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরিটা করবা। তো আমিও সেই স্বপ্নটা দেখতাম আমি একদিন সেঞ্চুরি করব। তো যখন সেঞ্চুরিটি করতে পেরেছিলাম তখন কিন্তু বাবার কথাটাই মনে পড়েছিল যে না, আমি Great, বাবার great। কথাটা রাখতে পেরেছিলাম। তো এই সুখময় স্মৃতি, দ্যাট ইজ সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড আমার কাছে এখনো। এটা এক্স্যাক্টলি কখনো পরিমাপ করা যায় না। এক্স্যাক্টলি আমাদের কাছেও এই স্মৃতিটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত অমলিন, এবং উই আর ভেরি লাকি অফ হ্যাভিং মেহরাব ভাই। থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। আজকে আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, হোপিং ফর দ্য বেস্ট, যে আজকেও বাংলাদেশ জয়লাভ করবে, 4-0 সিরিজে এগিয়ে যাবে। প্রত্যাশা কিন্তু দিন দিন বাড়ছে এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় নিচ্ছি আজকে এবিসি স্কয়ার কাট পাওয়ার্ড বাই গালফেল থেকে। আপনাদের হোস্ট প্রান্তর এবং আমাদের কো-হোস্ট তাসিফ, সাথে মেহরাব ভাই, সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে। কালকে আবারও হাজির হয়ে যাব এবিসি রেডিও FM 89.2 এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ফ্রিকোয়েন্সি 99.2-তে। সাথে থাকবো আপনাদের, এবং আপনারা কোথাও যাবেন না, অবশ্যই শুনতে থাকবেন এবিসি রেডিও, বিকজ উই আর অলওয়েজ উইথ ইউ।